যে সেদিন আমরা যদি আমাদের জায়গা থেকে একটা জাতীয় সরকার গঠন করতাম, তাহলে আজকে আমাদের জায়গা থেকে সেটা যদি 1 বছরও থাকতো, অন্তত এই সমস্যাগুলোর মধ্য দিয়ে যেতে হতো না। আজকে দেখেন ওই 5ই আগস্টের পরে যখন 6 তারিখ আসলো, এই যে 106-এর কথা যার রেফারেন্স টেনে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাতে তো বিএনপিও একমত হয়েছে। তাহলে কেন তাদের জায়গা থেকে বিএনপি এটাতে এগ্রি করে না? যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, এই উপদেষ্টা পরিষদে বিএনপি নিজেরাই সুপারিশ করেছে উপদেষ্টার, তারা উপদেষ্টার বিষয়ে মতামত দিয়েছে, তাহলে তখন তারা কেন দ্বিমত করলো না? যখন ওই 6 তারিখে তাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো, বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে মুক্ত করা হলো, তখন সেই বিষয়ে কেন তারা একমত হলো? যখন এরপরে 2026 সালের যে নির্বাচনটা হলো, আপনি বলেন, আপনি যেটা বলতেছিলেন যে 24-এ নির্বাচন হলো এর আগে, তাহলে তো নির্বাচনটা 29 হওয়ার কথা ছিল, এই নির্বাচন তো 25-এ 26-এ হওয়ার কথা ছিল না, অভ্যুত্থানও যে হবে এটার কোনো নিশ্চয়তা ছিল না। তাহলে সেই জায়গা থেকে এই প্রত্যেকটা জিনিস আপনি আপনার জায়গা থেকে মেনে নিচ্ছেন, ইভেন এগুলো সব বাদ দিলাম, ঐক্যমত্য কমিশন হলো, আপনি বিএনপি, আপনি ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করলেন, ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করে আপনি আপনার মত দিলেন, দ্বিমত প্রকাশ করলেন, আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিলেন, এবং সর্বশেষ আপনি যে বিষয়ে একবারেই মানছেন না সেই বিষয়গুলোকে বাদ দিয়ে জুলাই সনদের খসড়া প্রস্তুতে আপনি অংশগ্রহণ করলেন। এই জুলাই সনদে প্রত্যেকটা বিএনপি বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যা চেয়েছিল তার সব কিন্তু এই জুলাই সনদে নাই। কিছু কিছু জিনিস যেগুলোতে বিএনপি ঘোর বিরোধিতা করেছে সেই বিষয়গুলো এখান থেকে বাদ দেওয়া হয়েছে, যেগুলোতে শুধুমাত্র নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা যায় এগুলো রাখা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা প্রক্রিয়া আপনি থাকলেন, এবং এরপরে দেখেন এখানে আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন, স্বাক্ষর করার পরে এই যে একটা আদেশ হলো, ওই আদেশটা আপনি মেনে নিলেন। এই যে আমরা আদেশ নিয়ে ঘুরছি, যে আদেশের 7 নম্বর যে ধাপটা এখানে স্পষ্ট করে দেয়া আছে যে এইখানে যদি গণভোট একটা হবে, এখানে যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে যারা নির্বাচিত হবে তারা একই সাথে জাতীয় সংসদের সদস্য হবে, একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। তো এই সব কিছু দেখে আপনি 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করবেন, এই সব কিছু দেখে আপনি সাইন করলেন। তাহলে তো এই সাইনটা আপনার তখন করা দরকার ছিল না। আপনি যদি সাইন না করতেন, আপনার অবস্থান স্ট্রং থাকতেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ঐক্যমত্য কমিশন বলেন, এটা পরিবর্তন করতো, আপনার মনের মতো করে করতো। কিন্তু সব কিছু আপনি করলেন, করার পরে আপনি এটা জনগণের গণভোটের উদ্দেশ্যে পাঠানো হলো, জনগণ আপনাকে 50% ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করালো, সেই জনগণই আবার 70% ভোট দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বললো। এখন এই জুলাই সনদ যখন জনগণ বাস্তবায়ন করতে বলতেছে, আপনি এখন আপনার পছন্দ মতো এই জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন করবেন, যেগুলো আপনার সার্বভৌম ফ্যাসিস্ট এর পথে যাওয়ার জন্য যে ক্ষমতাগুলোতে যেইগুলো বাধা হয়ে দাঁড়াবে, ওইগুলো আপনি আর এখন বাস্তবায়ন করবেন না। কেন বাস্তবায়ন করবেন না? কারণ এই যে আপনার সার্বভৌম যে ক্ষমতা যেটা আপনি চান, যেটা দিয়ে আপনি সব কিছু কুক্ষিগত করতে চান, সেটাতে এই জুলাই সনদের এই ধারাগুলো বাধা হয়ে দাঁড়াবে। তার মানে আপনি আপনার জায়গা থেকে এখন, গতকালকে যেটা সালাউদ্দিন ভাই বলেছে, সংসদে আপনি এখন ওই অবস্থায় আছেন। আপনি সংসদ কিংবা এই জুলাই সনদ বা এই আদেশ প্রতারণা নয়, বরং আপনি বিএনপি আপনার জায়গা থেকে জনগণের ভোটটা নিয়ে ভোটের সাথে এবং জনগণের সাথে প্রতারণা করছেন। আপনি 70% মানুষের ম্যান্ডেটের সাথে প্রতারণা করছেন। আমি আপনার কাছে আবার আসবো, একটা প্রশ্ন রেখে যায় আপনার কাছে, যে একটি বিষয় হচ্ছে যে নির্বাচন চাওয়া তো কোনো অসুবিধা ছিল না, আপনি যেটা বলেছেন, কেননা নির্বাচন ছাড়া তো অন্য কোনো উপায়ে ক্ষমতা আসার কোনো উপায় নাই। আর দেরিতে হোক কিংবা তখনই, নির্বাচন হওয়ার পরে তো বিএনপি এসেছে, তাই 3 মাসের মাথায় নির্বাচন হয়ে গেলে সেটা আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই যদি হয়েও থাকে, আসলে তাতে শুধু পেছাতে এতটুকুই যে সংস্কারের সেই কাজগুলি হতো না, যেটা ঐকমত্য কমিশন হয়েছে বা এরকম কিছু। তো ওইরকম একটা অবস্থায় সংস্কারের দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে এবং 2 বছর পরেই নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে সংস্কারের যে বিষয়গুলি, এগুলো তো বিএনপিও সেখানে অংশগ্রহণ করেছে। তাদের আপত্তিটা কিন্তু প্রসেসে, মানে যেভাবে হয়েছে তারা আপত্তি করেছেন প্রসেসে না, এটা এক্সকিউজ একটা, কোনো প্রসেসে আপত্তি না। আপত্তি হচ্ছে যেই ধারাগুলো তারা কোনটা শেয়ার করতে চায় না। আপনি ভুলটা কোথায়? না, প্রথমত হচ্ছে মানে যেটা তারা এখন দিচ্ছে, যা বলছে সংসদে, যে তারা অ্যাকচুয়ালি প্রসেসটা নিয়ে আপত্তি তুলছে, জুলাই সনদ নিয়ে না, এটা হচ্ছে একটা এক্সকিউজ। যেমন তারা বলেছে যে সংবিধান সংস্কার পরিষদ তো সংবিধানেই নাই, একটা অদৃশ্য পরিষদ, এটা আবার মানুষ কি করে? এটাই তো, তাহলে তো সংবিধানে তো গণভোটও ছিল না, এবং এই সংবিধানে 26-এর নির্বাচনও ছিল না। এই সংবিধানে বাংলাদেশে কোনো একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি পতন হয়, তাহলে তারপরে কি হবে, এরকম কোনো কিছুই তো ছিল না। তাহলে তাদের যেটা সুবিধাজনক, ধরেন তারেক রহমানের দেশে ফিরে আসা, তারেক রহমানের সকল মামলা উধাও হয়ে যাওয়া, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া। আপনি বলতে চান সেগুলি সঠিক পদ্ধতিতে উধাও হয় না? না, কখনোই না। আপনি বলেন তাহলে বিগত অন্তর্বর্তী সরকার এগুলা কেন করেছে? তারা অন্যায় করেছে? না, এটাই তো, মানে তারা তাদের জায়গা থেকে, এখানে কি ধরেন যে জিনিসটা হইতে 5 বছর লাগতো, তারা তাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে হোক, নিজেদের ক্ষমতা খাটিয়ে হোক, এই জিনিসগুলো 1 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করেছে। ফাইন, এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে তো এই প্রত্যেকটা জিনিসই বলেছি, যে বিষয়গুলো অন্যায় হয়েছে, যেই অন্যায়ের কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে,
পতন ঘটেছে, এই অন্যায়গুলো দ্রুত দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের সমস্যাটা যে জায়গায়, আমরা একটু ওই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে এই যে জনাব সালাউদ্দিন আহমেদ এবং অ্যাজ এ হোল বিএনপি এখন যে এক্সকিউজগুলো দিচ্ছে, সেটা হচ্ছে তারা তাদের মতো করে জুলাই সনদের পছন্দের যেই ধারাগুলো আছে, যেগুলো করলে হয়তো দেশ কিছু উপকৃত হবে, একই সাথে তাদের যে সার্বভৌম যে একটা ক্ষমতা তৈরি হবে, ওই ক্ষমতা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না, তারা শুধুমাত্র ওগুলোর বাস্তবায়ন চায়। এখন বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, যেগুলো একটা সনদে লিপিবদ্ধ করা হয়েছে, এটা তো একটা দলের চাহিদার প্রেক্ষিতে বাস্তবায়িত হতে পারে না। বরং এখানে তো অন্যান্য দলও আছে, তাদেরও তো ভিন্ন ভিন্ন চাহিদা ছিল। তাহলে যেই দল ক্ষমতা যাবে সেই দল তার মতো করে চালাবে, যেমনিভাবে বিএনপি এর আগে তাদের মতো করে সংবিধান সংশোধন করেছে, আওয়ামী লীগ আছে তাদের মতো করে সংশোধন করেছে, একজন গণভোট দিয়েছে, একজন বাতিল করেছে, একজন তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, একজন বাতিল করেছে। এইরকম যদি খেলা চলতে থাকে, তাহলে এই ঘুরে ফিরে আগের যে খেলাটা ছিল, ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হওয়ার খেলা, এই খেলাই চলতে থাকবে। তো আমরা আমাদের জায়গা থেকে এই জুলাই সনদটাকে বিএনপির কোনো ব্যক্তিগত ইচ্ছার কোনো প্রতিফলন মনে করি না, এটা বাংলাদেশের গণমানুষের ইচ্ছার প্রতিফলন। সো এই জায়গা থেকে এখন বিএনপিকে জুলাই সনদটা অ্যাজ এ হোল বাস্তবায়ন করতে হবে। আর আমাদের আরেকটা জায়গা হচ্ছে, জনাব সালাউদ্দিন আহমেদ সহ তাদেরকে কেন আমরা রাস্তার জায়গাটাতে রাখতে পারছি না, কেন আমাদেরকে রাজনৈতিকভাবে মাঠের কর্মসূচি যেতে হচ্ছে? কারণ এই সালাউদ্দিন ভাই নির্বাচনের আগে স্পষ্ট করে এভাবে বলেছিলেন, তখন তারা এটা নিয়ে ফাইট করছিলেন যে গণভোট নির্বাচনের আগে আলাদাভাবে হবে নাকি গণভোট একই সাথে নির্বাচনের সময় হবে। প্রথমে জামায়াতের স্পষ্ট অবস্থান ছিল আগে, এনসিপির অবস্থান ছিল আগে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে দিন শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাস্তবায়ন করা, এখানে নির্বাচনকে বিলম্বিত করা না। সেই জায়গা থেকে আমরা একই সময় রাজি হলাম, এবং সেই সময়ে খুশিতে গদগদ হয়ে আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে যদি জনগণ এই গণভোটে হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাধ্য থাকবে আইনগতভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। আজকে তিনি তার জায়গা থেকে এই জাতীয় সংসদে এসে এই জুলাই সনদের আমরা দেখছি ওই গুরুত্বপূর্ণ আদেশের ধারাগুলো বা প্রস্তাবগুলো তিনি কিছু কিছু নিজের ইচ্ছা মতো বাতিল করছেন, কিছু কিছু তাদের ইচ্ছা মতো তিনি উত্থাপন করছেন না, কিছু কিছু সংশোধন করছেন। তো আপনার ওনার এখানে একটা লাইন আছে যে সংসদের সদস্য বাধ্য থাকবে এটা বাস্তবায়ন করতে। উনি তো এটা বলেন না যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য, হ্যাঁ, কিন্তু না, তাহলে উনি তো ওইখানে আপত্তি করেছে যে সংবিধান সংস্কার পরিষদের দরকার নাই, এই সংসদই পারে এটাকে। না, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন এই যে নির্বাচনটা যেটা হলো, যে আদেশের ভিত্তিতে এই নির্বাচনটা হলো, ওই আদেশে স্পষ্ট করে এটা লেখা আছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে একই সাথে দুইটা দায়িত্ব পালন করবে, জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য। এটা মেনে তারা সাইন করে গণভোটে রাজি হয়েছেন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাহলে তারা যদি আপত্তিই তুলবেন, এই আপত্তি আগে তুলতে পারতেন, কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন পার করে নির্বাচিত হয়ে এমপি হয়ে সংসদে গিয়ে আপত্তি তুলবেন, এর আগে যা আছে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলবেন, তাহলে এটা তো জনগণের সাথে প্রতারণা করা। আমি শুধু শেষ করি লাইনটা, আবার আপনাকে যেহেতু সালাউদ্দিন ভাই এখানে নাই, লাইনটা শেষ করি। হ্যাঁ, আরেকটা যুক্তি দিই আপনাকে, হ্যাঁ, sure. কারণ আপনার সাথে তর্কটা আমার খুব ভালো লাগছে। জি, please. আমি খুবই হ্যাপি যে আপনি খুব ভালো বিতর্ক করছেন। তো এইখানে এসে আরেকটা জিনিস হচ্ছে যে তারা কিন্তু এটাও বলেন নাই যে তারা এটা পালন করবেন না, তারা শুধু এটাই বলছেন যে যে কাজটা সংসদই পারে এটার জন্য আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ তৈরি হওয়ার যৌক্তিকতা আছে কিনা, এটাকে তারা প্রশ্ন করেছেন। এবং তারা এটাও বলেছেন যে তারা যে নোট অফ ডিসেন্ট গুলি দিয়েছিলেন, সেই নোট অফ ডিসেন্ট গুলি তারা কিন্তু তখনও বলেছেন যে এইগুলির ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি আছে। তারা তখনও বলেছিলেন যে জুলাই আদেশ আর জুলাই সনদ, এটা দুটার মধ্যে একটা পার্থক্য আছে। জুলাই আদেশ যেভাবে দেওয়া হয়েছে তাদের সবকিছুই মেনে নিতে হবে, এরকম ভাবে আদেশটা দেওয়া হয়েছে, কিন্তু জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ছিল। তাই তারা বলেছিলেন যে জুলাই আদেশে থাকা উচিত ছিল যে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আলোচিত হবে। তো ওনারা ওই জায়গাতেও কিন্তু একটা পয়েন্ট। বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন আছে রাজনৈতিক দল 58টা। সেখানে ঐক্যমত্য কমিশনে প্রায় 30টার মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের উপরে ভিত্তি করে একটা দেশের গণমানুষের আকাঙ্ক্ষা সেখানে স্টপ হয়ে যাইতে পারে না। তারা তাদের জায়গা থেকে দলীয়ভাবে যেমন তাদের নোট অফ ডিসেন্ট আছে, এরকম অনেক রাজনৈতিক দলের আলাদা আলাদা নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, না, তাহলে তো সকল রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট বাদ দিলে জুলাই সনদে আর কিছু থাকবে না, কোনো ধারা থাকবে না। আপনি খুঁজে দেখেন প্রত্যেকটা জায়গায় কারো না কারো নোট অফ ডিসেন্ট আছে, আদর্শিকভাবে আছে, দলীয় অবস্থান জায়গা আছে। না, খুব স্বাভাবিকভাবেই, তাহলে খুব স্বাভাবিকভাবে দেখেন এই যে গণভোট হলো, এই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে, তার মানে কি তাহলে ঐক্য হয় নাই? বিএনপিকে 50% মানুষ ভোট দিয়েছে, তার মানে কি ঐক্য হয় নাই? তাহলে তারা সরকার না, তাদের তো তাহলে এই সরকার চালানোর দরকার নেই। তাহলে এখানে অধিকাংশ রায়ের ভিত্তিতে যেটা হয়, এই জুলাই সনদের যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে, ফাইনালি যার উপরে সাইন হয়েছে, এখানে অধিকাংশ মানুষের মতামতের বা অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এটা হয়েছে। সেই জায়গায় আমাদের কথাটা কোথায় দেখেন, বিএনপি খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। 84টার মধ্যে 9 থেকে 10টা জায়গায় তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই 9 থেকে 10টা জায়গা
প্রতিষ্ঠিত হওয়া বা বাংলাদেশের সংস্কার হওয়া যতটা জরুরি, বাকি ওই 74টা জায়গা না হলেও বরং কোনো সমস্যা নাই, কিন্তু এই 10টা হওয়া তার চেয়েও বেশি জরুরি, কারণ বাকি 74টা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আমার দেখেন, আমি শুধু 2টা লাইন বলে শেষ করি এখানে। এবার আমি একটু হ্যাঁ, মনে দিচ্ছি আপনার 2টা কাছে লাইন শুধু, এটা বলতেই হবে। সেটা হচ্ছে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, দুদক, পিএসসি, তারপরে হচ্ছে ওই যে নির্বাচন কমিশন, এরপরে নিরীক্ষকের যে হচ্ছে মন্ত্রণালয় কার্যালয় যেটা আছে, এই জায়গাগুলো যেগুলো দিয়ে একটা সরকার স্বৈরাচার হয়, যেগুলো দিয়ে মানুষের উপর জুলুম হয়, যেগুলো দিয়ে নিজেদের ভিতরকার যারা অন্যায়কারী তারা প্রশ্রয় পেয়ে যায়, আপনি সেগুলো সরকারি দলের মধ্যে কুক্ষিগত রাখবেন, সেখানে নোট অফ ডিসেন্ট দিবেন, অন্য কারো সেখানে হস্তক্ষেপ পছন্দ করবেন না, তাহলে আলটিমেটলি সংস্কারটা কোথায় হবে? আমরা ওইটাই বলেছিলাম, সংস্কারটা দেশকে সামনে রেখে হওয়া উচিত, বিএনপিকে সামনে রেখে না। আমরা অ্যাডভোকেট মুন্নি আপনার কাছে আসতে চাই। এতক্ষণ সার্জিস একটা লম্বা ডেলিবারেশন দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে কোন কোন আমরা জায়গাতে conflict তাদের করছি, যুক্তি আছে, বিএনপি conflict এবং আমি করছে, আমি 72 সালাউদ্দিন ভাইয়ের হয়ে একটুখানি তাকে রিবাটেলে করেছি ইচ্ছা করি, যেহেতু উনি এখানে উপস্থিত না। কিন্তু আপনি কি বলবেন? এখানে তো বেশ কঠোর এবং শক্তিশালী কিছু যুক্তি রয়েছে। না, আইনগত যুক্তিটা খুবই দুর্বল, ভীষণ দুর্বল। এটা কি আবেগের যুক্তি? আমি তো আবেগ থাকবে, আবেগকে আমরা সম্মান করি, আমারও আবেগ আছে, আমরা রাজনীতি করি, আবেগ ছাড়া তো রাজনীতি হয় না। আমরা দেশনেত্রীকে অসম্ভব ভালোবাসি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি, আমাদের এখন যিনি বর্তমান চেয়ারম্যান, আবেগ অবশ্যই থাকবে, সেটা ঠিক আছে। দেখেন, গণভোট বা রেফারেন্ডাম এটা একটা, ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা এমন না যে এটা একটা আইন, যেটা আইন করে আপনার ওই ইয়ের মধ্যে সংবিধানে আনা হয়েছিল। ইট ওয়াজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান তো আইনের বই না, সংবিধান হচ্ছে সেই নীতিমালা যার ভিত্তিতে আইন প্রণীত হয়। সর্বোচ্চ দলিল আইনের, সেটা না, এটা এটার হচ্ছে উপরে ভিত্তি করে আইন প্রণীত হয়। সেটা এক্স্যাক্টলি তাই, কিন্তু গণভোটটা কোনো ওই রকম আইন না, এটা এটার কোনো প্রতিকার হয় নাই তাদের জায়গা থেকে। তার সবচেয়ে বড় যে, আমরা একদম নির্দ্বিধায় একটা জিনিস প্রথমে বলি, এই জুলাইয়ে বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস ছিল, এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয়ত, বিগত 17 বছরে তারা অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এটাও স্বীকার করে নিচ্ছি, এবং এই অভ্যুত্থানে তাদের অনেক বড় একটা অবদান আছে, এটাও স্বীকার করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস বলি, এই বিএনপি তাদের জায়গা থেকে তারা তাদের শাসনামলগুলোতে যে কাজগুলো করেছে, এই কাজগুলো করার কারণে 2009 নির্বাচনের পরে 14তে যখন একটা নির্বাচন হলো, এবং এরপরে 18তে এবং 24-এ, 14, 18, 24 এই 3টা নির্বাচনে যখন রাতের নির্বাচন হলো, ডামি নির্বাচন হলো, ভোট চুরির নির্বাচন হলো, তারপরে এই বিএনপির নেতৃত্বের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামে নাই, যে তাদের উপরে আস্থাটা পায় নাই। কেন আস্থাটা পায় নাই? কারণ এই যে বিএনপি, এই বিএনপি যখন আমরা একটু পিছনের দিকে ইতিহাস ঘাটতে চাই, আমরা তখন দেখি যে 90-এর পরে, ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো, সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। 96 গিয়ে ফেব্রুয়ারিতে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 96-এর পরে যখন আমরা দেখলাম যে পরের যে আমলটা আসলো, এই আমলে এসে আমরা দেখি যে তারা হাওয়া ভবনের মতো ভবন তৈরি করে জনগণের টাকা লুটপাট করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তাদের জায়গায় নিজেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে, যার জন্য পুরো বাংলাদেশকে সাফার করতে হয়েছে। তারা তাদের জায়গায় দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। এই বিষয়গুলো, এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারবো, যে বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা হারিয়েছিল, এবং এটার কারণে বাংলাদেশের মানুষ পরে 3বার ভোট চুরির নির্বাচন হওয়ার পরও বিএনপির অধীনে নামে নাই, এবং বিএনপির অধীনে না নামার কারণেই এত বড় একটা অভ্যুত্থানে ছাত্র জনতাকে অংশগ্রহণ করতে হয়েছে, যে ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরে আসি কিংস পার্টি উপদেষ্টা। আপনি যতগুলো অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগ এই অভিযোগগুলো কিংস পার্টি না, যেটা সত্যি সেটা তুলতে তো কোনো সমস্যা নেই, যেটা সত্যি সেটা যে কেউ তুলুক, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তারা যে জিনিসগুলো করতো, তারা যে জিনিসগুলো মানুষের উপর চাপিয়ে দিত, অন্যায় করতো, জুলুম করতো, এগুলো তো আমরা করছি না। না, আমি আমার জায়গা থেকে বলছি, শেষ করছি। কিংস পার্টির আলাপ, অ্যাটর্নি জেনারেল তাদের হলেন বর্তমান আইনমন্ত্রী, এরপর ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী। মানে আমরা আমাদের জায়গা থেকে একটু জানতে চাই যে আমাদের এই এনসিপির কে আসলে এসে এখন তাদের কোন মন্ত্রীটা হয়েছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, কে তাদের ক্ষমতাসীন দলের কোন সুযোগ সুবিধাটা নিতেছেন। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। 75-এর ওই ঘটনার পরে বিএনপি এরপরে জন্মলাভ করে একটা গণভোটের মধ্য দিয়ে, তারা তাদের প্রথম বৈধতা নেয়, ওই গণভোট নিয়ে কোনো সমস্যা নাই, তারা তাদের প্রথম সুবিধা নিল, এবং জিয়াউর রহমান ক্ষমতায় থেকে তার দল গঠন করলেন। তখন তারা কিংস পার্টি না, যার জন্ম কিংস পার্টি হিসেবে সে কিংস পার্টি না। 90-এর গণঅভ্যুত্থান হলো, তারা ওই গণঅভ্যুত্থানের পর নির্বাচিত হলো, আবার একটা কিংস পার্টির ভূমিকায় আসলো। এরপরে 24-এর নির্বাচন, এই 24-এর অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থানের পরের যে নির্বাচন, তার মধ্য দিয়েও তারা আসলো। আমরা আমাদের জায়গা থেকে জন্মসূত্রে তারা কিংস পার্টি, এবং প্রত্যেকটা এই বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্ব
গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের পরে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে তারা। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয়টা কি আসলে আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে বিএনপি, শুধু বিএনপির ভোট দিয়ে এবারের এই নির্বাচনে কোনো দিন তাদের জায়গা থেকে সরকার গঠন করতে পারতো না। এটা বিএনপির মাঠ পর্যায়ের প্রত্যেকটা মানুষ জানে। এই জন্য গতকালকে একটা ভিডিও দেখলাম, গতকালকে ওই আওয়ামী লীগের আগে যে শিক্ষামন্ত্রী ছিল, সে নাম হলো নফেল, সে একটা থ্রেট দিচ্ছে বিএনপিকে যে আমাদের যে সমর্থন দিয়েছি, ভোট দিয়েছি, এগুলো যদি না দিতাম আপনারা নির্বাচিত হতে পারতেন না, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটা ভুলে গেলে চলবে না। তো এখন আমাদের জায়গা থেকে আসলে কথাটা কোন জায়গায়? কথাটা হচ্ছে আমাদের এই যে আপা যে জিনিসগুলো বললো, আসলে আমি পুরো জিনিসটা শুনে মানে আপা সব জিনিসে আইন নিয়ে আসছে। এখন আমার কথাটা কি একটু মনে রাখেন, আমি একটা প্রশ্ন করে রাখি আপনার কাছে। কিংস পার্টির কথা যেটা বলেছেন, আপনাদেরও তো দুইজন উপদেষ্টা ছিল এই সরকারের মধ্যে। আমাদের দুইজন না, একজন ছিল। একজন? জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আর নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তো? নাহিদ ইসলাম তো অন্তত এক বছর আগে পদত্যাগ করে এসেছে। আবার বের হয়ে এসে আপনারা পার্টি করেছেন, আবার অনিবন্ধিত অবস্থায় সরকার আপনাদেরকে বাইরে নিয়ে গেছে, দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিছুটা কি আপনাদেরও একই দায় আসে না যে আপনারাও কিংস পার্টি? না, আপনি মানে এক লাইনে বললো না, ঠিক আছে আমি বলি, আপনার মূল তর্কটাতে আমি মানে অন্তত বিএনপির ধারে কাছেও না, বিএনপি যে লেভেলের কিংস পার্টি ছিল তার ধারে কাছেও না। এবার আমি আমার একটু তর্কটা দেখাই আপা। হ্যাঁ, মানে আপা যে আইনগতভাবে যে কথাটা বলতেছে আর কি, যে তাদের আমরা আসলে কি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে একটু প্রিভিলেজ পেয়ে গেছি, ওইটাই। আর আপারা আপাদের জায়গা থেকে মানে আইনগত ধরে নিচ্ছি আপনারা একটু প্রিভিলেজ পেয়েছেন। হ্যাঁ, আমরা অভ্যুত্থানে নেতৃত্ব আপনার কাছেও পেয়েছি, আর নাহলে তো এখানে থাকতাম না, প্রত্যেকটা মানুষের কাছে পেয়েছি। ট্রু, না হলে আপনি দেখেন একটা দল মাত্র জন্ম নিছে, জন্ম নেওয়ার পর একটা দলের অন্তত 10 জন এরকম মানুষ আছে বা প্রার্থী আছে যারা তাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে, যারা যে বাংলাদেশের মানুষ তাদেরকে একটু স্নেহ করে, তাদের প্রতি একটু শ্রদ্ধা চলে আসে। এটা তো প্রিভিলেজ না, এটা প্রিভিলেজ। আবার যে কথাটা আসতে চাই, আমি একটু জুলাই সনদে আসতেই চাই। আবার বলছে এই যে এই যে গণভোট, আপনারা বলছে এখন কি যে গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। তো এই গণভোট তো সংবিধানে ছিলই না, তাহলে এই গণভোটটাকে আমরা কিভাবে বৈধতা দিব? তো হ্যাঁ, আগে ছিল, কিন্তু এই সময় মানে এই গণভোটটা যখন হলো তখন তো আর সংবিধানে নাই, বর্তমানেও তো নাই। তো সেই জায়গা থেকে তাহলে কিভাবে দিবে? তার মানে গণভোটটাকে তারা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি অবৈধ বলতে চাচ্ছে, এই একই সূত্র ধরে। এবার এই একই সূত্র ধরে আমরা একটু আসি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই আদেশের ভিত্তিতে হয়েছে। গণভোট এর বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে না। এবার এই দুইটো যে জায়গা থেকে এসেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনে একসাথে বিএনপি যখন পার্টিসিপেট করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে, মতামত দিয়েছে, তখন এটার বৈধতা নিয়ে প্রশ্ন হয় নাই। আজকে সংসদে গিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এটার বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে যে এটা কিভাবে গঠিত হলো, এটা তো সংবিধানে নাই। এরপরে এই ঐক্যমত্য কমিশন যেটা দিয়ে আসলো, আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এসেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আসলে সংবিধানে নাই, এটার তো তাহলে বৈধতা থাকে না। তখন তারা 106 তাদের জায়গা থেকে নিয়ে আসছে। এবার দেখেন 106 কোথা থেকে আসলো? এই 106-এর যে ধারা থেকে টেনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছে, এটাও এর আগে কোনোদিন ব্যবহার করা হয় নাই, এটা বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা যদি সেটাকেও বাদ দেই, তাহলে আমাদের গোড়াটা হচ্ছে 5ই অগাস্টের ঠিক আগের মুহূর্তে, যে আগের মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাহলে আমাদের ওই জায়গায় ফিরে যাওয়া উচিত, কারণ আমরা তো এই পুরো প্রক্রিয়াতে আইনগত প্রক্রিয়া চাচ্ছি। 24-এর অভ্যুত্থান তো কোনো আইনগত প্রক্রিয়া হয় নাই। তাহলে আমরা যদি আইনগত প্রক্রিয়া চাই, তাহলে আমার 24-এর অভ্যুত্থানে আগে যেতে হবে, যেই আগে তারেক রহমান থাকবেন লন্ডনে, জনাব সালাউদ্দিন আহমেদ থাকবেন শিলংয়ে, আমার বিএনপি নেতাকর্মীরা না খুব স্বাভাবিকভাবে মানে তারা তাদের জায়গা থেকে, মানে আমরা তো এটাই বলতেছি, তো আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করতেছি না। শিলং থাকবে সালাউদ্দিন ভাই, আপনি থাকবেন ছাত্রলীগ। আমি ছাত্রলীগ ছিলাম না, আমি ছাত্রলীগ ছিলাম না। আপনাদের কেউ তো ছিল, অনেকেই তো ছিল, তারা তো এসে রাজপথে আন্দোলন করেছে। হ্যাঁ, তো উনি আন্দোলন করেনি, উনি কতদিন হয়েছিল? আপনারা শিলং এর কি জানেন? আমাদের আমি আনি না, আপনি নিয়ে আসছেন, আমরা বিরোধীর সালাউদ্দিন ভাই আসলেই শিলং আপনি নিয়ে আসছেন, আমি আসি নাই। উনি নিজের মনের খুশিতে গিয়েছিল, আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। আপনি নিয়ে আসছেন, আমি নিয়ে আসি নাই। আপনি নিয়ে আসছেন, কারণ আপনারা কথা বলেন তো, আমরা আপনি গণভোটকে অবৈধ যখন বলবেন, তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন, ওনাকে কি অত্যাচার 111 এ করা হয়েছিল? জানি তো, তাহলে কেন বলছেন এই কথা? অবৈধ বলতেছেন? আমি তো বলতে পারেন, অবশ্যই বলতেছেন। আপনি বলতেছেন এটা সংবিধানে নাই, তার মানে অবৈধ। আইনগত পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি অভ্যুত্থান হয় নাই। আইনগত পদ্ধতিতে তারেক রহমান এক বছরের মধ্যে এরকম হইতে পারে না। নো, তাহলে আপনি আইনগত পদ্ধতি আনতেই পারেন না। আইনগত পদ্ধতি আমি শেষ করি। না আইনগত, আমি ওইটাতে যাইতে চাই। এটাতে একটা লাইন বলে আমি ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম, ব্যাকওয়ার্ড